বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাহুল গান্ধীর গতকালের প্রেস কনফারেন্সের পর আমার বাংলায় একটা প্রবাদ বাক্যের কথা মনে পড়ে যাচ্ছে। কামারের ঠুকঠাক স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। অর্থাৎ যিনি সোনা জিনিসপত্র তৈরি করেন, সোনার গহনা যিনি তৈরি করেন, তাকে বলা হয় স্যাকরা। সেই স্যাকরা অনেক কষ্ট করে একটা দামি জিনিস তৈরি করে, কিন্তু কামার তৈরি করে হাতুড়ি, কোদাল। তো কামারের এক ঘাতে সব কিছু ঠান্ডা হয়ে যায়। ভারতের রাজনীতিতে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা। বিরোধী দলটা হচ্ছে সংবিধান সম্মত একটা পোস্ট। যে দলের নেতাকে, বিরোধী দলের নেতাকে বলা হয় ছায়া প্রধানমন্ত্রী, শ্যাডো প্রাইম মিনিস্টার। আমাদের দেশের সংবিধানের প্রভাবটা অনেকটাই ব্রিটেনের প্রভাবে প্রভাবিত। ব্রিটেনের বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার। আমাদের দেশেরও বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার। আমরা না বললেও সেটা চলতিতে বলা হয়, মানে কথা প্রসঙ্গে বলা হয়। আমরা সকলেই জানি যে দেশের যখন সরকারের যখন কোনো পুস্তিকা প্রকাশ করা হয়, বিশেষ করে লোকসভার যখন কোনো পুস্তিকা প্রকাশ করা হয়, বা লোকসভার এই যে 18তম লোকসভার যে বই হবে, সে বইয়েতে একদিকে ছবি থাকবেন রাষ্ট্রপতি, উপরে থাকবেন, তারপরে থাকবেন স্পিকার, একদিকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর একদিকে থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তো রাহুল গান্ধী সাংবিধানিক পোস্টে বসে আছেন। সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে বসে তিনি আরেকটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যে দেশের নির্বাচনী ব্যবস্থাকে, দেশের সাংবিধানিক ব্যবস্থাকে খতম করতে চাইছে নির্বাচন কমিশন। এবং ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দলের নেতা নির্বাচন কমিশনের এত বড় ঘোটালা সামনে নিয়ে এসেছেন। এগুলো আনার কথা সংবাদ মাধ্যমে, এটা আনার কথা মিডিয়া জগতের, তারা আনেননি, তারা আনতে পারেনি। রাহুল গান্ধী বিগত 6 মাস ধরে তথ্য প্রমাণ জোগাড় করার পর তিনি সামনে এনেছেন। আর এই তথ্য প্রমাণ পেশ করার পর উনি আগে বলেছিলেন সেটা অ্যাটম বম। এখন দেখছি অ্যাটম বমের চেয়েও যদি বড় কোনো বম থাকে, আণবিক বম বা ইউরেনিয়াম বম যদি কিছু থাকে, সেই বম তিনি ফেলে দিয়েছেন। ভারতের রাজনীতির ইতিহাসে এত বড় বোমা এর আগে কোনোদিন পড়েনি। তাই স্বাভাবিকভাবে কি হতে পারে আর কি হতে পারে না তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ এই রকম পরিস্থিতি কোনো কালে দেখা যায়নি। 1952 সাল থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচন সমগ্র দেশ জুড়ে পরিচালিত হচ্ছে। কোনো দিনই কোনো সময় এদেশের নির্বাচন কমিশনের দিকে এইভাবে কেউ আঙুল তোলেনি, বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনের দিকে। কিন্তু এবারে তোলা হয়েছে। তোলার পরে আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশন বা কমিশন বলেছে, দাবি করেছে যে রাহুল গান্ধীর কাছে টুইটারে, অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কর্ণাটকের নির্বাচন আধিকারিক বলেছেন যে আপনাকে হলফনামা পেশ করে, ডিক্লারেশন অফ ওথ পেশ করে এই অভিযোগ জানাতে হবে, না হলে আপনার অভিযোগ আমরা মানছি না বা মানব না। রাহুল গান্ধী একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন, দেশের বিরোধী দলনেতা। রাহুল গান্ধী অন্যতম নিয়োগকর্তা নির্বাচন কমিশনের, তাকে সাংবিধানিক ওথ নিয়ে বলতে হবে? কত বড় স্পর্ধা হলে এ ধরনের কথাবার্তা নির্বাচন কমিশন বলতে পারেন? একজন সাংবিধানিক পোস্টে বসে থাকা মানুষকে এই ধরনের কি বলা যায়? যাই হোক, নির্বাচন কমিশন
ফুৎকারে উড়িয়ে দিতে পারতেন। প্রথমেই বলে দেওয়া ভালো, রাহুল গান্ধী যে ডেটাগুলো মানুষের কাছে এনেছেন, যে ডেটাগুলো সমগ্র দেশবাসীর সামনে এনেছেন, সেই ডেটাগুলো, সেই তথ্য প্রমাণগুলো নির্বাচন কমিশনের দেওয়া। নির্বাচন কমিশন অস্বীকার করুক যে এইটা মিথ্যা। নির্বাচন কমিশনের উচিত, নির্বাচন কমিশন যদি স্বচ্ছতা থাকে, নির্বাচন কমিশনে যদি সাংবিধানিক প্রতি দায়বদ্ধতা থাকে, নির্বাচন কমিশনের যদি দেশের জনতার প্রতি দায়বদ্ধতা থাকে, যাদের অর্থে ওনার বেতন হয়, তাহলে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নিজে হলফনামা দিয়ে, নিজে ওথ অফ ডিক্লারেশন দিয়ে বলে দিতে পারে যা আমরা করেছি তার মধ্যে কোনো ন্যায্যতা নেই, কোনো অন্যায্যতা নেই, কোনো বেইনসাফি নেই, কোনো ভোট চুরি নেই, সবটা আপনি মিথ্যে কথা বলছেন। বুদ্ধিমান নির্বাচন কমিশন হলে তারা কি বলতেন? নিরপেক্ষ নির্বাচন কমিশন হলে তারা কি বলতেন? আমার মতো মানুষ যদি নির্বাচন কমিশন হতো কি বলতো? বলতো ঠিক আছে, আপনি অভিযোগ করেছেন, দেশের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই অভিযোগটা আমরা সার্বিকভাবে তদন্ত করব, যত রকমভাবে তদন্ত করা যায় তত রকমভাবে তদন্ত করব, কারণ আমি নিজেকে বাঁচাবো, নিজের অস্তিত্বকে বাঁচাবো, জনতার সামনে আমি নিজের স্বচ্ছতাকে বজায় রাখবো। জনতার সামনে নির্বাচন কমিশনের উচিত ছিল নিজের স্বচ্ছতা, নিজের নিরপেক্ষতাকে তুলে ধরা। তা না করে রাহুল গান্ধীর দিকে আঙুল তোলা হচ্ছে যে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের অন্যতম নিয়োগকর্তা, রাহুল গান্ধী সাংবিধানিক পোস্টে বসে আছেন। এটা হয় না। এইটা করে নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের কাছে আরো হাস্যস্কর হচ্ছেন, নিজেদের অক্ষমতাকে, নিজেদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন মানুষের মনে। ইতিমধ্যেই রাহুল গান্ধীকে বলা হয়েছে, যদিও খবরের কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স করা হয়নি, নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করেছেন। সেটা হচ্ছে, আমি ডিজিটাল আনন্দবাজার থেকে খবরটা পড়ে শোনাচ্ছি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে বৃহস্পতিবার দুপুরে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণও দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। তার জবাবে বৃহস্পতিবারই সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকরা রাহুলকে অভিযোগের হলফনামা জমা দিতে বলেছিলেন। এবার জাতীয় নির্বাচন কমিশন রাহুলকে হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। নির্বাচন কমিশনের তরফে শুক্রবার বলা হয়েছে, রাহুল গান্ধী হয় আইনি ঘোষণাপত্রের মাধ্যমে নিজের অভিযোগ পেশ করুন অথবা ভিত্তিহীন অভিযোগ করার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান। সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাহুল অসম্মান করতে চাইছেন বলে কমিশনের তরফে অভিযোগ তোলা হয়েছে। রাহুল শুক্রবার আবার ভোট চুরির অভিযোগ তুলে নিজের অবস্থানের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কমিশন আমার কাছে হলফনামা চেয়েছে, বলেছে আমাকে শপথ নিয়ে অভিযোগ করতে হবে। আমি আগেই সংসদে ভারতীয় সংবিধানের নামে শপথ নিয়েছি। ইতিমধ্যেই এটা আজকের খবর, আজকে নির্বাচন কমিশন এরকম একটা চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর। যদিও নির্বাচন কমিশন কোনো সাংবাদিক সম্মেলন করেননি, নির্বাচন কমিশনের কাজ ছিল সাংবাদিক সম্মেলন করে রাহুলের যে অভিযোগগুলোর উত্তর দেওয়া, এবং এটা বলে দেওয়া উচিত ছিল একটা দেশের সবচেয়ে প্রাচীন দল এবং দীর্ঘদিন ভারতবর্ষে ক্ষমতায় ছিল, সেই দলের নেতা আবার বিরোধী দলনেতার, লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ শ্যাডো প্রাইম মিনিস্টার, তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশনের উচিত ছিল যে আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং নির্ভরযোগ্য নিরপেক্ষ তদন্ত আমরা করব। এটুকু বললে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার আগে সাধারণ জনতা ভাবতে শুরু করত। এখন সাধারণ জনমানুষের প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধীকে কেন প্রশ্ন করছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কেন নিজে তদন্ত করে দেখছে না যে তার ভুলটা কোথায়? ইতিমধ্যেই রাহুল গান্ধী যে অভিযোগ করেছিলেন, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় ভয়ঙ্কর ভোট চুরি হয়েছে, সেখানে 1 লক্ষের বেশি ভোট চুরি হয়েছে। রাহুল গান্ধী জানিয়েছিলেন যে বেঙ্গালুরু ওই লোকসভা কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল 6,26,000 ভোট
আর বিজেপি পেয়েছিল 6,58,000 ভোট। হার জিতের ব্যবধান ছিল 32,000-এর সামান্য বেশি। আর শুধু মহাদেবপুরা বিধানসভা আসনে দুই দলের তফাৎ ছিল 1,14,000-এর বেশি ভোট। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে তিনি বলেছিলেন, একটা ঘরের ভিতরে একটা সিঙ্গেল রুমের ঠিকানা দেখিয়ে 80 জন ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন 10 ফুট বাই 15 ফুটের এক চিলতে বাড়িতে ঠিকানা দেখিয়ে 80 জন ভোটারের নথিভুক্ত করেছে। রাহুল গান্ধীর অভিযোগ। আজকে ইন্ডিয়া টুডে তার খবরে স্বীকার করেছে রাহুল গান্ধীর এই অভিযোগ সত্য। ক্ষমা চাইবেন নির্বাচন কমিশন, পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার। মহাদেবপুরা বিধানসভার রাহুলের দেওয়া ঠিকানায় খুঁজতে গিয়ে 470 নম্বর বুথের আউটার রিং রোডের একটি বাড়ির 150 বর্গ ফুটের ঘর থেকে 80 জন ভোটারের সন্ধান মেলায় তৈরি হয়েছে বিতর্ক। অর্থাৎ নির্বাচন কমিশন কোন মুখে কথা বলছে? 35 নম্বর মুনি রেড্ডি গার্ডেনের ওই বাড়ির ঠিকানায় নিবন্ধিত ভোটারদের কেউই সেখানে থাকেন না। একটা ভোটারও সেখানে থাকেন না। 80 জনের নাম রয়েছে ভোটার তালিকায়, থাকে না। এমনকি ওই বাড়ির মালিক দীপঙ্করও সেখানকার নিবাসী নন। তিনি কলকাতায়, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা, তিনিও থাকেন না। ইতিমধ্যে তিনি শুক্রবার মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছে, নির্বাচন কমিশন কেন বিজেপির এজেন্টের মতো কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে। তাহলে এদিকে গেল। অন্যদিকে আমরা জানি যে রাহুল গান্ধী একটি ভোটারের নাম করেছিলেন, সেই ভোটারটার নাম হচ্ছে আদিত্য শ্রীবাস্তব। আদিত্য শ্রীবাস্তবে লখনৌয়ে ভোট ছিল, মুম্বাইয়ে ভোট ছিল, বেঙ্গালুরুতে ভোট ছিল। 3-4 জায়গায় 3টি রাজ্যে তিনি ভোট দিয়েছেন বলে রাহুল গান্ধীর অভিযোগ। সেই অভিযোগের সত্যতা প্রমাণ করার জন্য বিজেপি ঘনিষ্ঠ, গদি মিডিয়া ঘনিষ্ঠ রজত শর্মার টিভি চ্যানেল ইন্ডিয়া টিভির পক্ষ থেকে আদিত্য শ্রীবাস্তবের কাছে যাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে আমি আগে লখনৌ ছিলাম, ওখানে ভোটার ছিল, আমি মুম্বাই ছিলাম, ভোটার ছিলাম, আর আমি এখন বেঙ্গালুরুতে আছি, বেঙ্গালুরুতে ভোটার আছি। অর্থাৎ তিনি অস্বীকার করেননি। তাহলে বেঙ্গালুরুতে ভোটার তিনি আছেন, তিনি লখনৌতে ছিলেন, তিনি মুম্বাইয়ে ছিলেন, এবং রজত শর্মার টিভি চ্যানেল বলছে রাহুল গান্ধী নাকি মিথ্যে কথা বলছে। রাহুল গান্ধী মিথ্যে কথা বলছেন না, নির্বাচন কমিশন অপদার্থতার পরিচয় দিয়েছে, সেইটা আগে উপলব্ধি করুন। কারণ ভোট যেহেতু তার বাইরে আছে, তাহলে একাধিক স্থানে ভোট থাকবে কিনা, থাকবে কেন, নির্বাচন কমিশনকে স্পষ্টীকরণ করতে হবে। একাধিক জায়গায় ভোট থাকবে কেন? যদি থাকে ভোটটা, যদি থাকে, যদিও উত্তরপ্রদেশের নির্বাচনী আধিকারিক বলেছেন ওই আদিত্য শ্রীবাস্তবের ভোট ছিল, এখন কেটে দেওয়া হয়েছে। তারপরে মোহাম্মদ জুবায়ের নামের যিনি ফ্যাক্ট চেকার বলে সারা ভারতবর্ষে পরিচিত, তিনি নির্বাচন কমিশনের তথ্য নির্বাচন কমিশনের ভোটারের থেকে ডাউনলোড করে দেখিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত তা ওই আদিত্য শ্রীবাস্তবের ভোটার তালিকায় নাম আছে। এই কথাটা বলার জন্যই, এই কথাটা প্রমাণিত হওয়ার পর নির্বাচন কমিশন কোন মুখে, কোন অধিকারে রাহুল গান্ধীকে বলছে ডিক্লারেশন অফ ওথ নেওয়ার জন্য? তাহলে বুঝতে পারছেন, রাহুল গান্ধী আজকে 5টি প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের যদি সততা থাকে, নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে, তাহলে নির্বাচন কমিশন রাহুল গান্ধীর এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। রাহুল গান্ধীর এই 5টি প্রশ্নের উত্তর দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে। রাহুল গান্ধীর 5টি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। কি চেয়েছেন? রাহুল গান্ধী বলেছেন অবিলম্বে ডিজিটাল ভোটার লিস্ট মেশিন রিডেবল ফরম্যাটে ভোটার তালিকা দিতে হবে। দিচ্ছেন না কেন? প্রশ্ন 1 নম্বর প্রশ্ন। রাহুল গান্ধী 2 নম্বর প্রশ্ন, সিসিটিভি ও ভোট সংক্রান্ত ভিডিও তথ্য মুছে ফেলা হচ্ছে কেন? কার নির্দেশে? ভোটার তালিকার ট্যাম্পার বা ফেক ভোট সংক্রান্ত অনিয়ম কেন চলছে? বিরোধী নেতা কর্মীদের হুমকি বা ভয় দেখিয়ে বিরত রাখা হচ্ছে কেন? স্পষ্টভাবে বলুন, ইসি এই মুহূর্তে বিজেপির এজেন্ট হয়ে গেছে কি? এই 5টা প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশন দিতে পারবে? নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন, জনতার প্রশ্ন। কাল থেকে রাহুল গান্ধী অভিযোগ সামনে আসার পর
সমগ্র দেশ জুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তার চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেড শুরু করে একনাথ শিন্দে থেকে শুরু করে সমস্ত আঞ্চলিক দলগুলো ঐক্যবদ্ধতার দিকে এগোচ্ছে এবং আগামী দিনে এনডিএ জোটও টিকবে না বলে মনে করা হচ্ছে। কারণ সবাই বুঝতে পারছে, যদি এইভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যদি এইভাবে ভোট করে, একটা সময় তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে যাবে। রাজনীতির অস্তিত্বকে টেকাতেই সমস্ত রাজনৈতিক দলগুলো, বিজেপি ছাড়া সব রাজনৈতিক দলগুলো কংগ্রেসের ছাতাই তলায় এসে ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে। 11ই আগস্ট আপনারা অবশ্যই দেখতে পাবেন সোমবার দিল্লিতে এক অভূতপূর্ব সমাবেশ। তার ফলে নির্বাচন কমিশনের এত বড় বড় লেকচার বন্ধ হয়ে যাবে বলে আমাদের মনে হয়। নির্বাচন কমিশনের প্রথম এবং শেষ দায়িত্ব ছিল সাংবিধানিক সংস্থা হিসাবে দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তিকে ধরে রাখার জন্য, নিজেদের ভাবমূর্তিকে বা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের নিরপেক্ষতাকে, নিজেদের বিশ্বাসযোগ্যতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাহুল গান্ধীর অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিতে পারতেন, তাহলে হয়তো সবটাই চাপা পড়ে যেত। তা না করে নির্বাচন কমিশন যেভাবে রাহুল গান্ধীকেই ডিক্লারেশন অফ ওথের নাম করে হুমকি দিচ্ছেন, তাতে হিতে বিপরীত হচ্ছে। এমন একটা সময় আসবে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্নের মুখে দাঁড়িয়ে যাবে এবং সেই সঙ্গে বিজেপিরও অস্তিত্ব সংকটে পড়বে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত।